আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত বইয়ের 15 নম্বর পৃষ্ঠা থেকে আজকে সমাধান করাবো। দেখো এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যার জগৎ। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় ধরলাম যার নাম হলো পূর্ণ সংখ্যার জগৎ। তো এটা একটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমি সব কিছুই তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো দেখো প্রথমেই বলা হয়েছে এখানে অনিতা একটি কলম কিনতে বাজারে গেল। তার সাথে আছে মাত্র 10 টাকা, কিন্তু কলমটির দাম 15 টাকা। দোকানদার অনিতার কাছ থেকে বাকির পরিমাণ হিসাবে 5 টাকা লেখেন। মনে রাখার জন্য তার হিসাবের খাতায় অনিতার নামের পাশে 5 টাকা লিখলেন। দোকানে একই সময় রাতুলও এসেছিল ওই রকম একটি কলম কিনতে। সে কলমটি কেনার জন্য দোকানদারকে 20 টাকার একটি নোট দিল। খুচরা 5 টাকা না থাকায় রাতুলকে দোকানদার 5 টাকা পরে নিতে বললেন এবং মনে রাখার জন্য হিসাবের খাতায় রাতুলের নামের পাশেও 5 টাকা লিখলেন। এখন দেখো দুইজনের ক্ষেত্রেই একজনের কাছে 5 টাকা পাবে এবং অন্যজন তার কাছে 5 টাকা পাবে, কিন্তু দুই জায়গায় সে 5 টাকা লিখে রাখলো। তো এখানে একটা কিন্তু সমস্যা হলো, কোনো একটা সময় সে যদি ভুলে যায় যে কে পাবে এবং কাকে দিতে হবে, একটা সমস্যা না? দেখো এখানে বলা হয়েছে কিন্তু এবারে একটা সমস্যা দেখা দিল। দোকানদারের কিভাবে মনে থাকবে যে অনিতের কাছে তিনি 5 টাকা পাবেন আর রাতুলকে তার 5 টাকা দিতে হবে? তোমরা কি বলতে পারবে কিভাবে দোকানদার এই সমস্যার সমাধান করতে পারেন? দেখো এরা দুজন দুটি কথা বলছে। এ বলছে কি দেনা পাওনা শব্দ দুটি ব্যবহার করলে কেমন হয়, আর এ বলছে কি দুই রকম রং দিলেও কিন্তু আলাদা করা যায়। এখন তোমরা তোমাদের মতন করে বলো কি হতে পারে। তবে আমি মনে করি যে পাবে তার ওই পাশের সামনে যদি প্লাস দেওয়া হয় এবং যার কাছে দোকানদার পাবে, ঠিক আছে, দোকানদার যার কাছে পাবে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এমনি বলি, ধরো এখানে আমি দিলাম 5, ঠিক আছে, যদি আমি +5 দিই এর মানে আমার কাছে আছে বা আমি কারো কাছে পাবো, এটা আমাদের বুঝতে হবে। আমি যদি লিখি +7 এর মানে কি আমার কাছে 7 টাকা আছে বা আমি কারো কাছে পাবো। আর আমি যদি -5 লিখি এর মানে আমার কাছে মানসে কি 5 টাকা পাবে। আবার -7 দিলে ঠিক 60 টাকা আমার কাছে পাবে। তাহলে এই হিসেবে দোকানদার যার কাছে পাবে তার নামের পাশে 5 লিখেছে, ঠিক আছে, ওখানে যদি প্লাস দেয় তাহলেই ভালো হয়, ঠিক আছে, যার কাছে পাবে। আর তার কাছে যে পাবে, ঠিক আছে, তখন তার নামের পাশে কী হবে, এই যেমন রাতুল পাবে, ঠিক আছে, তার নামের পাশে 5 টাকা ঠিকই লিখবে, তবে মাইনাস চিহ্ন দেবে, ঠিক আছে, এতেই ভালো হবে। আর মূলত এই কথা ধারা এখানে দেখবে তোমাদের একটা সংখ্যা রেখা সম্পর্কে এখানে আলোচনা করা হবে। যাই এটা সামনে বলতেছি, আপাতত এতটুকু বুঝলেই হবে। তোমরা মনে রাখবা তুমি কারো কাছে পাবা বা তোমার কাছে আছে ওই সংখ্যাটা পিছনে তুমি প্লাস দেবা, এবং তোমার কাছে কেউ পাইবে বা দিতে হবে এরকম হইলে ওইটার পিছনে তুমি মাইনাস দেবা। তো এরপর দেখো আমরা পরবর্তী পৃষ্ঠে যাই। দেখো এখানে কি বলা হয়েছে, অনিতা ও রাতুল এরপর স্কুলে গিয়ে এক গুটি দুই খেলোয়াড়, ঠিক আছে, মানে এক গুটি দুই খেলোয়াড় নামের একটা খেলার অংশ নিয়ে ঠিক একই রকম একটা সমস্যায় পড়ে। চলো দেখি তারা এই সমস্যার সমাধান কিভাবে খুঁজে পেল। আসলে এখানে এই যে সমস্যার সমাধান খুঁজতেই আমরা কিন্তু সংখ্যা রেখা সম্পর্কে একটা ধারণা পাবো, ঠিক আছে, যেটা আমি তোমাদের এটা পড়ার আগেই আমি তোমাদেরকে একটু বুঝাই যাতে তোমাদের অনেক সুবিধা হবে। সংখ্যা রেখা যেমন আমরা জানি রেখা দুই প্রকার, যেমন এটা হলো কিন্তু এই যে বাঁকা, ঠিক আছে, এটা কিন্তু বক্ররেখা। আর যদি সোজা হয় তখন তাকে আমরা বলি সরলরেখা, ঠিক আছে। এখন এই সরল রেখায় যখন আমরা সংখ্যাকে বুঝাই, সরলরেখার মাধ্যমে যখন আমরা সংখ্যাকে বুঝাই তখন ওই সরলরেখাকেই আমরা বলি সংখ্যা রেখা। কি বলি? সংখ্যা রেখা, ঠিক
ঠিক আছে। তো এখন আমরা ধীরে ধীরে এই সংখ্যা রেখা সম্পর্কে আমরা জানব। আমরা এর মাঝখানে আমরা শূন্য দিই, যে কোনো একটা দূরত্ব নিই, নেওয়ার পর আমরা এখানে অন দিলাম, ঠিক আছে। এই সেম দূরত্ব আমরা এখানে আমরা দিলাম, দেওয়ার পর আমরা এখানে 2 দিলাম, তারপর আমরা 3, তারপর আমরা 4। আমরা এভাবে এদিকে বাড়াইতে পারি, ঠিক আছে। আর এদিকেও তো আমরা বাড়াইতে পারি, এই এরকমের সেম দূরত্ব আমরা এদিকেও বাড়াইতে পারি অন, তারপর একই দূরত্ব আমরা এদিকে বাড়াইতে পারি 2, আবার বাড়াইতে পারি 3, এভাবে আমরা এদিকেও বের করতে পারি। তাহলে সংখ্যাগুলো এক হয়ে গেল না। মনে রাখতে হবে এটা আমার হাতের কিন্তু বাম, ঠিক আছে, আর এটা কিন্তু আমার হাতের কিন্তু ডান। তো ডান দিকে আমরা প্লাস দেব প্রত্যেকটা সংখ্যার সাথে, আর বাম দিকে আমরা মাইনাস দেব, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে কি হয়, প্রত্যেকটা মাইনাস হয়ে যায়, আর এগুলোর সাথে আমরা প্লাস দেব, ঠিক আছে। এখন একটা কথা হলো, প্লাসগুলো আসলে দেওয়া প্রয়োজন হয় না, তবে মাইনাসগুলো দিতে হবে। এই হচ্ছে তোমার সংখ্যা রেখা। মনে রাখতে হবে তোমরা সংখ্যা রেখা কীভাবে অঙ্কন করবে, এভাবে সোজা একটা রেখা টানবা, টানার পর যারা বলে সরল রেখা, ঠিক আছে। আর এটা তো ডান, ঠিক আছে, সরি, এটা তো হলো ডান আর এটা হলো বাম। তো বাম দিকে মাইনাস সংখ্যা আসবে আর ডান দিকে প্লাস সংখ্যা আসবে। তো মাঝখানে শূন্য থাকবে। এবার যে কোনো একটা একক নিয়ে তোমরা এখানে অন দেবা, তারপর 2, তারপর 3, এভাবে এদিকে বাড়বে। আর এদিকেও ওরকম অন 2 হবে, কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। আর এদিকে প্লাস দেওয়া লাগে না, যদি এদিকে প্লাস, আর এদিকে হবে মাইনাস। তো এই হচ্ছে সংখ্যা রেখা। আসলে এই সংখ্যা রেখাটা বোঝানোর জন্য তোমাদেরকে বিভিন্ন ঘটনার সাথে তারা বুঝাবে। তো এখন আমরা দেখি তারা কিভাবে এই সংখ্যা রেখা বুঝাতে চেয়েছে। দেখো এখানে বলা হয়েছে, অনিতা ও রাতুল খেলার জন্য শুরুতে একটি কাগজকে সমান 4টি খণ্ডে ভাঁজ করে, তারপর কেটে 5টি কাগজের মানে কি স্ট্রিপ তৈরি করে। এরপর নিচের মতো করে সংখ্যাগুলো লিখে নাও। তোমরা এভাবে লিখে নিবা 4টা কাগজের টুকরায়। দেখো এখানে বলা হয়েছে, এরপর ক ও খ স্ট্রিপ নিয়ে নিচের ছবির মতো করে পাশাপাশি সাজাও। এরকমের এই দুটোর ক আর খ তোমাদেরকে এরকমই সাজাতে হবে। খেলার জন্য একটি ছক্কা ও একটি গুটি প্রয়োজন হবে। আসলে এই খেলাটা মানে লুডো খেলার মতনই হবে। যাই হোক, শুরুতে তারা 8 লেখা ঘরের উপর একটি গুটি রাখলো। তারা 8 লেখার উপরে গুটি রাখছে। দেখো এখানে 8, তুমি দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, আবার দেখো এখানে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এখানে 7, এর পাশে আছে 8। এখন এই 8 এই ঘরেতে তারা গুটি রেখেছে। এখন দেখো এরপর খেলার নিয়ম অনেকটা লুডো মানে কি লুডো খেলার মতোই, তবে দুটি পার্থক্য দেখো। দেখেন, প্রথম হলো কি, মানে এখানে গুটি একটাই। দ্বিতীয় কি, প্রথমে যে ছক্কাটি নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে ডান দিকে, আর দ্বিতীয়বার সোজা কথা যে ছক্কা নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে বাম দিকে। দুজনের ক্ষেত্রেই নিক্ষেপ করা ছক্কায় যে সংখ্যাটি উঠবে তার গুটি তত গড় ডান দিকে অথবা বাম দিকে সরবে। এরপর আবার প্রথম জন ছক্কা নিক্ষেপ করলে এবং খেলা চলতে থাকবে। প্রথম জন যদি 15তে পৌঁছাতে পারে তবে সে বিজয়ী হবে, আর দ্বিতীয় জন যদি 0তে পৌঁছাতে পারে তাহলে সে বিজয়ী হবে। তো অনিতা প্রথমে ছক্কা নিক্ষেপ করলো এবং তারপর রাতু, তারপরে আবার অনিতা, এভাবেই খেলা চলতে থাকলো। খেলার এক পর্যায়ে গুটির অবস্থান ছিল 4 লেখা ঘরে। এই অবস্থায় রাতুলের নিক্ষেপ করা ছক্কায় 5 উঠল। এবার রাতুল গুটিটা নিয়ে কোথায় যাবে বলো তো? শূন্য চিহ্নের বামে তো আর কোনো ঘর নেই। তো এখন দেখো এখানে দেখো, তো আমাদের এখন তো যেহেতু এখানে যে খেলার এক পর্যায়ে গুটির অবস্থান 4-এ ছিল, ঠিক আছে, এই অবস্থায় 5 যেহেতু হয়েছে 5, তাহলে দেখো 1 2 3 4 5, 5-এর তো আর স্থান নাই। এটা একটা সমস্যা হলো না। রাতুলের ছক্কায় 5 উঠেছে, সেই গুটি নিয়ে কোন ঘরে যাবে? দেখো এখানে কিছু বলা হয়েছে 4 থেকে 5 ঘর বাম দিকে যেতে হলে অবশ্যই 0 অতিক্রম করে যেতে হবে। তার মানে আমি জিতে গেছি।
এখন এ বলবে কি যে খেলার নিয়মে তুমি শূন্যতে গেলে জিতবে, তোমার গতি তো শূন্যতে যায়নি, তাই তুমি জিতবে না, খেলা চলবে। দেখো এখন একটা সমস্যা হলো না, এই যে কিন্তু খেলা চলবে কিভাবে, শূন্য এর বামে তো মানে কোনো সংখ্যাই নেই। এখন এই যে শূন্যর বামে তো কোনো সংখ্যাই নেই, তাহলে কি করতে হবে, আবার এদিকে সংখ্যা দিতে হবে, ঠিক আছে। এবার রাতুলের ছক্কায় 5 ওঠার পর সে শূন্য এর বামে আরো এক ঘর গিয়ে গুটি রাখতে পারলো, ঠিক আছে। মানে এই শূন্যর এদিকে কিন্তু আবার তারা সংখ্যা আবার 1 2 এরকম দিয়েছে। এখন দেখো তাহলে এপাশেও যা এপাশেও তা, তাহলে তো মিলে গেল। এই জন্য তারা করলো কি, এটার একটা কালার করলো এই যে। কিন্তু এখন দেখা যাচ্ছে শূন্য এর ডানে এবং বামে একই সংখ্যা দুবার করে আছে, তাই আলাদা করার জন্য তারা শূন্য এর বামের ঘরগুলোকে সবুজ রং করলো। দেখো দেখো এখানে তবে যে এই যে মানে খেলার শুরুতে এবার গুটি থাকবে শূন্য এর ঘরে। এবার কিন্তু এই যে এর আগে কিন্তু 8 ছিল, ঠিক আছে, 8 ছিল, এবার কিন্তু তা হবে না, এবার থাকবে শূন্যতে। তবে দ্বিতীয় জনের জন্য নতুন নিয়ম হবে, ঠিক আছে, শূন্য ঘরে থাকবে, বিজয়ী হওয়ার নিয়ম মানে কি প্রথম জনের জন্য একই থাকবে, অর্থাৎ 8-এ পৌঁছাতে পারলেই সে বিজয়ী হবে। তবে দ্বিতীয় জনের জন্য নতুন নিয়ম হবে, দ্বিতীয় জন যদি শূন্য এর বাম দিকে অর্থাৎ যে 8, যে বাম দিকের 8 অর্থাৎ সবুজ রঙের 8-এ পৌঁছাতে পারে তবে সে বিজয়ী হবে। তো এরপর দেখো এখানে এটা তারা এখানে বোঝানো হয়েছে। এখানে দেখো এরপর একদিন যে খেলার সময় তারা সবুজ রং খুঁজে না পেয়ে আরো সহজ কোনো উপায় শূন্য এর বাম দিকের সংখ্যাগুলোকে আলাদা করে চিহ্নিত করা যায় কি না ভাবা শুরু করলো। অবশেষে তারা একমত হলো যে সংখ্যাগুলোর আগে বিয়োগ চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন বসিয়ে দেওয়া হবে। যাই হোক এই সংখ্যাগুলো শূন্য এর বাম দিকে, তাই শূন্যর চেয়ে ছোট হবে, আর সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা বলি। যাই হোক তার মানে শূন্য এদিকেও 1 2 3 সেরকম করতে করতে 8 পর্যন্ত, এগুলো 8 পর্যন্ত, তবে এদিক হবে প্লাস এদিক হবে মাইনাস, যা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝিয়েছি। এরপর দেখো সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার খেলা। চলো আজ আমরা একটি মজার খেলা খেলি। শুরুতে সবাই দাঁড়াও এবং প্রথমে বাম হাত বাম দিকে প্রসারিত করো, এবার বাম হাত নামিয়ে একইভাবে ডান হাত ডান দিকে প্রসারিত করো। এবার বলছে কি যে খেয়াল রাখো যেন তোমাদের মাথা ও পা স্থির থাকে। এখন দুই হাত দুই দিকে প্রসারিত করো, মাথা সাপেক্ষে ডান দিকের হাতকে যদি ধনাত্মক বলা হয় তাহলে মাথার সাপেক্ষে যে বাম দিকের হাতকে কি বলবো। দেখো এখানে ছবি তারা এঁকে দিয়েছে, এই যে বাম এটা ডান, যাই হোক এইদিকে হচ্ছে কি ডান, এদিকে হচ্ছে বাম। তোমরা অনেক বড় একটা সংখ্যা রেখা তৈরি কর, মানে আমরা অনেক বড় একটা সংখ্যা রেখা তৈরি করব। কিভাবে শুরু করা যায়? প্রথমে শূন্য কোথা হবে সেটা নির্ধারণ করতে হবে। এবার শূন্য বিন্দু থেকে এক বিন্দু কত দূরে হবে সেটা চিহ্নিত করতে হবে, এটাকে একক দূরত্ব বলতে পারো। মানে এবার এই রকম দূরত্বের সমান করে যে শূন্য এই যে বিন্দুর ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো ধাপ চিহ্নিত করো। এভাবে তোমরা সংখ্যা রেখা অঙ্কন করবা। তোমরা একটা সরলরেখা অঙ্কন করার পর যে কোনো জায়গায় শূন্য দেবা, এরপর যতটুকু দূরত্ব তুমি অন দেবা অতটুকু দূরত্ব যাওয়ার পর তুমি 2 দেবা, তারপর তুমি 3 এভাবে দেবা, আর এদিকেও এরকম দেবা 1 2 3 এভাবে। তবে শূন্যের বাম দিকে, ঠিক আছে, শূন্যের বাম দিকে তোমরা প্রত্যেকটা সংখ্যার সাথে মাইনাস চিহ্ন দেবা, আর শূন্যর এই যে ডান দিকে প্রত্যেকটা সংখ্যার সাথে প্লাস চিহ্ন দেবা, তবে প্লাস চিহ্ন না দিলেও কোনো সমস্যা নাই। এবার খেলা শুরু। খেলাটা হবে জোড়ায় ভাগ করে। প্রতি জোড়ার একজন শিক্ষার্থী তার পছন্দ মতো সংখ্যা রেখার কোনো একটা ধাপে গিয়ে দাঁড়াবে। জোড়ার জন্য শিক্ষার্থী শূন্য বিন্দুতে গিয়ে দাঁড়াবে এবং এক ধাপ করে যাবে জোড়ার প্রথম শিক্ষার্থী যেখানে আছে সেখানে।
তো আজকে এই পর্যন্ত আমরা সমাধান করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা 20 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব।